মানে ঘুমাতে যাব তখন আবার এরকম করে সে সারা রাত মানে রাত ৩টা থেকে ভোর সকাল ৮টা পর্যন্ত ৪ বার আমার সাথে এরকম করল। আমার নাম শাম্মা, বয়স এখন ২৭, জন্ম পুরান ঢাকায়। পুরান ঢাকাতেই আমার ফ্যামিলি। তো এটা পাগলামি মনে করার কথা, যেটা পাগলামি, এটা কেমন কথা? উনি যদি মানে লিগ্যাল বয়সে বিয়ে করতে হয় তো আমার সমান একটা মেয়ে তো আমি না ভাবতেই পারিনি তখন। তারপরও না আমি চুপ হয়ে আমি এ ব্যাপারে ডিসিশন দেওয়ার মতো বয়সও আমার ছিল না, জ্ঞানও ছিল না। তো হুট করে আমার মামা-মামী আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি বা জানানোর প্রয়োজন কী কারণে জানি না। তবে ওনারা ডিসিশন নিয়ে বলল যে আমার আব্বু-আম্মুকে জানালো, আমার মেজো খালা যে, মানে আমার আম্মুর ইমিডিয়েট বড় যে, ওনাকে আমার আব্বু আমার কাছে পাঠায়। আর আমার আব্বু-আম্মু তখন থাকে হচ্ছে তারই আমার এক ফুপির বাসায়। ভাড়া বাসা মানে ভাড়া নিয়ে থাকে আরকি। তো ফুপির বাসায় থাকে, ফুপির নিজের বাসায়। তো ওখানে থাকে। তো আব্বুর কাছে পাঠায়, তখন আমিও যাই ওই বাসায়। তো আমি তো আর জানি না এ কথা বলতে আসবে। আমি আমার ভাইয়ার সাথে বসে গল্প করতে থাকি। ভাইয়া ছিল, ফুফাতো বোন ছিল। আমরা একসাথে গল্প করতে থাকি। তো হঠাৎ করে শুনি যে মানে আমার খালা খুব জোরে সরে বলতেছে যে, মানে চিল্লাচিল্লি করে বলতেছে যে, "যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের সাথে তোদের কোনো এই বিয়ে হতেই হবে।" কেন হতে হবে? আমার আব্বু বলছে, "কেন হতে হবে? আমার মেয়ে তো অনেক ছোট। ও তো ওই সংসারের ভার নিতে পারবে না। বলে ওগুলো না আমরা দেখবো, ওরা আমরা বাচ্চার মতো পালবো।" মানে উনি বলতেছে আমি দায়ভার নিলাম, আমি সবকিছু নিলাম। এইভাবে বলছে, "আমি সবকিছু দেখবো। এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নেই। নিজেদের মানুষ, এর চেয়ে ভালো কোনো অফার কোনোদিন পাবা না। মানে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আসবে না। এই নাই সেই না সেই।" অনেক কিছু বলতেছে। আব্বু আম্মুকে কনভিন্স করতেছে যে এটা যদি হাতছাড়া তাহলে আর কখনো মেয়ের জন্য ভালো কিছু পাবা না, আর আমাদের সাপোর্ট জীবনও পাবা না। তোমাদের একটা সাইড পুরা বন্ধ হয়ে যাবে। না, আমাদের সাথে তোমাদের একদম রিলেশন শেষ। তোমাদের মেয়ে এখনই রেখে যাব, তোমরা কি করবা করো। তা আপনার আব্বু এদিক থেকে দুর্বল ছিল। পরে আমি এটা শুনে কান্না করে দিছি, মানে সাথে সাথে কান্না করে দিছি। তো আমার ভাইয়াও বুঝছে। বললাম, আবারকে নিয়ে ছাদে চলে গেছে আমার ফুফাতো বোন ভাইয়ার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ছোটোবেলার বন্ধু। সেও আমাকে খুব আদর করতো বোনের মতো, সেও গেল উপরে। তো আমি বলছি, তো তুই কান্না করিস না, আমরা দেখতেছি কী করা যায়। তো আমার ভাইয়া বলতেছে, ওরা কি আমি ওরকে নিয়ে কোথাও পালিয়ে যাই? আমার মনে হচ্ছে যে আমি ওকে নিয়ে এখন কোথাও পালিয়ে যাই। যে রিপন ভাই এটা কীভাবে এটা বলতে পারে বিয়ে করবে আব্বুরকে। তা আমি খুব কান্নাকাটি করছিলাম। আমার খালা চলে গেল। খালা চলে যাওয়ার পরে আমার ভাইয়ার আব্বুকে যে কী বলছে জানি না, আব্বু আবার ছাদে আসছে। আমি কান্না করতেই যাচ্ছি, মানে তখন কন্টিনিউ কান্না করতেছি। তো আমার আব্বু ছাদে এসে যেটা বলল যে, আমার আব্বু তখন বলল যে, বলে আমি তোমাকে নিয়ে মানে বনে চলে যাব দরকার পড়লে, কিন্তু আমি ওর কাছে তোমাকে দিব না। তা আমি দেখলাম যে আব্বু ফিজিক্যালি, মেন্টালি, আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল। এখন আমাকে নিয়ে যদি বিয়ে হয় সে পারবে না, এটুকু আমি বুঝলাম। তার দ্বারা সম্ভব না এটা। তারপর আমাকে বলল যে, তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নাই। আর যদি তুমি বলো যে না আব্বু আমি রাজি না, তুমি শুধু একবার বলো, তাহলে আমি তোমাকে নিয়ে বের হয়ে যাব। আমরা বাবা মেয়ে কই থাকবো কেউ জানার দরকার নেই। আমার মা তখন বলতেছে যে দিবে। আমার মার ইচ্ছাই ছিল যে দিবে, কারণ আমার মা তখন এই জিনিসটা করছে না। আমার মা এমনি তো অনেক স্বচ্ছ। কলেজে পড়ো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে, আমার ভালো একটা রিলেশন থাকবে বা বিয়ে হবে, এরকম সবারই একটা ইয়ে থাকে। কিন্তু ওই বয়সটাতে আমার ওইটুকু যাওয়ারও মানে ওই চিন্তাতে আমি যাইনি তখনও যে আমি একটা রিলেশন করব, আর ওই জায়গায় বিয়ে। তো আমি আমার আব্বুকে মনে প্রাণে বিশ্বাস করতাম। তো আব্বুর উপর ছেড়ে দিলাম। আব্বুকে আর ভাইয়াকে বললাম, যে দুজনই সামনে ছিল। আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, তুমি যদি ইয়েস বলো ইয়েস, তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে নিয়ে বেড়ে যাবো। ভাইয়াও বলতেছে, বলে আমিও আপনার সাথে। তো আমি দেখতেছি আপু এমনিতেই ১ থেকে ১.৫ বছর বা ২ বছর ধরে এরকম সারভাইভ করতেছে। মানে নিজে যুদ্ধ করে পারতেছে না। কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে গেছে। মানে বিজনেস-টিজনেস সব গুটিয়ে ফেলছে। তারপর উনি যে এখন নিজে চলবে, ওইটাই চলতে পারতেছে না। মানে খুব কষ্ট হচ্ছে। আমাকে তাই আমার মতো মানে আমাকে যেখানে উনি একটা রাত ২৪ ঘন্টা একবার হলেও আমাকে দেখতে হইতো। ওই জায়গায় আমার বাসায় ফেলে রাখছে, প্রতিদিন হেঁটে যেত, দেখে আসতো। একবার হলেও দেখে আসতো। মানে কোন কষ্টগুলা করছে ওই দিক থেকে চিন্তা করে দেখলাম যে না, আমার আসলে ওনাকে প্রেশার দেওয়া উচিত না। ওনার উপর ছেড়ে দিই। তখন আর কি এটাই মাথায় কাজ করছে যে আব্বু আপনি যেটা বলবেনই সেটাই। পরে তার এক সপ্তাহের মধ্যে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ আর ২৩ তারিখে আমার এঙ্গেজমেন্ট হয়। ওই একদম খুব তাড়াহুড়া করে যে এঙ্গেজমেন্ট হতে হবে, বিয়ে হতে হবে খুব শিগগিরই। তো ওইভাবে এঙ্গেজমেন্ট হয়। মানে এঙ্গেজমেন্টের পরেও আমি একদম স্টপ, আমার মাথায় কিচ্ছুই, তখন আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। মানে আমি যে নিজে থেকে কিছু বলবো, কিছু করবো, আমার ভিতরে ওগুলা কাজ করছিল না। স্কুলে যাইতাম, অনেক সময় যাই না, এরকম আর কি, যেতে ইচ্ছা করলেও যাই না, ইচ্ছা করলে যাই না, এরকম হয়ে গেলাম।
এঙ্গেজমেন্টের 3 মাস পরেই বিয়ে হওয়ার কথা ছিল। তো ঘুরতে ঘুরতে 4 থেকে 5 মাস হলো। তো 2004-এ 4 থেকে 5 মাসের মধ্যে সে আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে। কেউই দেখা করতে দেয়নি, কারণ আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল এসব ব্যাপারে। তো কেউ দেখা করতে দেয়নি, আমিও ভয় পেতাম। তো আমি খুবই ভয় পেতাম, ওনাকে অনেক ভয় পাইতাম। সোজা কথা, আমি ওনাকেও খুব ভয় পাইতাম। তো এর মাঝখানে এক ভাবি, আমার নানু বাড়িতে ছিলাম, তো মানে মামার বাড়ি, আমার মামার নিজের বিল্ডিং হচ্ছে একটা, আর নানু বাড়ি পুরনোটা, যেটা পুরনো বাড়ি, ওইখানে তোমার সব জয়েন্ট ফ্যামিলি, মানে আমার অন্যান্য মামার এবং মামাতো ভাইয়ের বউরা সব একসাথে থাকে। তো আমার এক মামাতো ভাইয়ের বউ তাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আপনি ওকে একটু ডেকে দেন, কথা বলবো। তো আমার মামাতো ভাইয়ের বউ মনে করছে যে তাদের তো বিয়ে হচ্ছে, তো সমস্যা কি, ডেকে দিই। তা আমাকে আর বলে নেই। প্রথমে একবার আমাকে বলছিল যে দেখা করে দিবে, তখন আমি বলছি না, আমি যাব না, আমি দেখা করব না, আর খুব ভয় লাগতো। তখন আমার বিয়ের মনে হয় 1.5-2 মাস আগের কথা এটা। তো আমার মামাতো ভাইয়ের বউ আমাকে ডাকছে যে আর কিছু একটা বলে, মানে জামা বানানো বা সামহাও এরকম কিছু একটা, অনেক বছর আগে। তো ভুলেও গেছে যে কি একটা কারণে আমাকে ডাকছি সে। আমি গেলাম, একদম মনের অজান্তেই গেলাম, গিয়ে পরে রুমে গেছি, পরে দেখি মানে রিপন বসে আছে দেখে না আমার একদম খুব একটা আঘাত লাগলো যে ভাবি আমাকে এইভাবে নিয়ে আসলো। আর ভাবি তো মজা করি, মানে ওনারও দোষ না, উনি ভাবতেছে যে নতুন বিয়ে হবে, ওদেরকে একসাথে করিয়ে এই সেই। তো উনি বললো কি আচ্ছা তোরা 10, আমি চা নিয়ে আসি, এরকম বলে উঠে গেলাম না। আমার আরও ভয় লাগে গেছে। আর তখন আমি গিয়ে দেখতে পারলাম যে ওই লোকটার আচরণ খুবই খারাপ। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে হুট করে ভাবি যখন গেল, সে সাথে সাথে আমার পাশে এসে বসছে এবং আমাকে মানে খুব মানে নোংরাভাবে টাচ করতেছে। তখন আমার বয়স খুব ছোট, তো স্বাভাবিক না, এটা আমার কাছে ভালো না লাগারই কথা, কারণ আমি তাকে বড় ভাই জানি। এক্স্যাক্টলি। মানে কয়েকদিন আগেও তো সালাম কালাম দিয়ে দূরে থেকে বড় ভাইয়া বলতাম সবাই, মানে তাকে বড় ভাইয়া মানে কনজিউলি ভাইয়ার আকারে বিয়া বলে বলতাম। গেলেই তো ভাই। ওই ইয়ে থেকে আর সেই লোকটা এসে আমাকে মানে খুব অপ্রীতিকর ভাবে জড়িয়ে ধরতেছে, তারপর জোরাজুরি করতেছে, মানে খুব ঘৃণা লেগে গেল। আমি খুব জোরাজুরি করে আমি এখন চিল্লাচিল্লি করবো, মানে তখন আমার খুব খারাপ লাগতেছিল। তখন বললাম আমি চিল্লাচিল্লি করবো বলে আমি একটু জোরে বলছি, পরে উনি আমাকে ছেড়ে দিছে। আমি এমন দৌড় দিছি একবারে সরাসরি মানে মামার বাসায় চলে গেছে, আর আসিনি। আর ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে, এখন তো নাও করা যাবে না। আর এই লোকটা এরকম কেন, এই লোকটা তো তাহলে বিয়ের পর, মানে আমার একটা ভয় ঢুকে গেছে যে এই লোকটা তো তাহলে আমাকে না জানি কি করবে, এরকম একটা ভয় ঢুকে গেছে। তখন তো ছোট ছিলাম। আর আমাদের ওই সময়টা তো এত মিডিয়া ছিল না যে আমরা এত কিছু বুঝবো যে আর বউ তখন হচ্ছে ওখানে যে- তারপর মানে 1.5 থেকে 2 মাস পরে বিয়ে হলো। এর মাঝে অনেকবার ফোন টোন করতো, ও তার রেসপন্স করতাম না। তো বিয়ে যেদিন হলো, বিয়ের 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 রাতের কথাটা কি বলবো, আম, নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেনসিটিভ একটা মেয়ের মানসিকতা, এটা আসলে এটা আমার বলার মতো শক্তিও নাই। সত্যি কথা বলতে আমি এটাই আমার লাইফে সবচেয়ে বড় ট্র্যাজেডি। অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন। আমি করে খুব সহজ সরল, ভাবের দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি। তো আমার তো যে ওই একদিনে আমার ভাবির রুমে ওই দিনই আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকেই আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না সেক্স কী জিনিস, কিন্তু তখন একটা মানে ভয় ঢুকে গেছে খুব চাপায় একটা। এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়। কিন্তু কি হয় এই বেশ সেটা আপনি জানতেন না? না আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলেনি? না, আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যে ভাবির বাসায় গেছে সে ভাবি না, আর একটা ভাবি ছিল, ওনার এই বড় বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানাকানি বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি শুধু এটাই বলেছে, গুণতুনো চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমরা কাছে একটু ভয় পায় লাগছে তখন, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খাপ করে জড়া ধরতে পারে, এ লোক কী করতে পারে, ওটা কী হতে পারে, মানে এই টাইপের একটা ভয়ে কাজ করছে তখন।
এই যেগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন এগুলি, এই সম্পর্কে কিছুই জানতাম না। জানতাম যে কিছু একটা হয়, হাজব্যান্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কি হয় বিশেষ করে ছেলের দায়িত্ব, কারণ যেহেতু সে সিনিয়র, যদি বুঝতে না চেষ্টা করে তাহলে এটা কতটা অমানবিক এবং কতটা পাশবিক, কতটা ভয়ঙ্কর হতে পারে মেয়েটার জায়গাটা থেকে, এটা একটু চিন্তা করবেন। সো বিশেষ করে যারা রাথু বিষয়টাকে মাথায় রাখছেন তাদেরকে আমি বলবো প্লিজ থিঙ্ক লাইক দিস। হ্যাঁ, এখানে একটু মানবিক হওয়া প্রয়োজন। এখানে যদি আমরা শুধু এন্টারটেনমেন্ট হিসেবে বিষয়টাকে নিই তাহলে আমি আসলে যে কারণে এই বিষয় নিয়ে আমি নিতে যাচ্ছি সেই মেসেজটা ক্লিয়ার হবে না। ওকে, সো প্লিজ ফিল দ্য স্টোরি অ্যাকচুয়ালি। তারপর বিয়ের দিন, যেটা আর কি রাতের বেলা, আমার কাছে খুবই মানে ওই কথাগুলার বলতে আমি বলতে পারবো না, না ঠিক আছে, বলার দরকার যে নেই, এটা আমার ফার্স্ট নাইট ছিল। আর আমি ওগুলা মানে ওই ফিজিক্যাল ব্যাপারগুলো আমি বুঝতাম না ওই সময়টাতে, বোঝার কথাও না, বুঝতামও না, একদমই বুঝতাম না যে এই হয়। তো যখন উনি শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব অল্প সময়ের মধ্যে খুব অমানবিকভাবে মানে এটা এখন বর্তমানে যদি আমি কল্পনা করতে যাই তাহলে এটা একমাত্র পারে আর আচ্ছা রেপিস্টরাই পারবে। এটা রেপ ছাড়া কিছুই ছিল না, এখন বুঝি, ও সময় বুঝতাম না। আর ওই সময়ে আমি ও যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে। আমি মানে গরু কাটলে যেরকম ইয়ে করে না, আমি ওরকম কাঁপতেছি, কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হচ্ছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসাইছে, বলছে যে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কীভাবে গেছি আমি জানি না, আমি খুব ধরে খুব কষ্টে কাঁপতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি খুব কষ্টে যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব তখন আবার মাই গুডনেস, এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে সকাল 8টা পর্যন্ত 4বার আমার সাথে এরকম করলো। আমি আর সকালে উঠতে পারি না, মানে আমি উঠেই বসতে পারি না। তারপর 2-3 দিন কী হয়েছে আমার মাথায় নেই, মানে আমি এখন আর এটা বলতে পারবো না, কারণ আমি পুরো সেন্সলেস ছিলাম। আর উনারে দেখলে আমি ভয় লাগতো, সে যতবার আসতেছে সব। আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন? আমি আমি সেন্স ছিল, কিন্তু আমি এখন গল্পটা বলতে পারবো না যে এই 2-3 দিনে কি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই 2-3 দিন আমার বউবাদ হয়েছে, আমাকে পার্লারে নিয়ে যাইছে, কিন্তু আমি তথ্য। আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু সবাই বুঝতেছিল, কিন্তু কেউ বুঝতে দিচ্ছিল না আমাকে। মানে এভরিবডি ইজ অ্যাভয়েডিং দিস, মানে সবাই জিনিসটাকে অ্যাভয়েড করছে, কারণ আবার পার্টিটাকে এনজয় এটা করছে। শুধু আপনার ফ্যামিলি সমস্যা না, এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা। এটা সময়টা অ্যাভয়েড করে। এবং আমার মনে আছে আই ফেস হিউজ ডিফিকাল্টি ফর ফার্স্ট টাইম যখন আমি রেডিওতে এই ধরনের, আমি বলতেছি না আজকেই না, প্রথম। আমি এর আগে অনেকগুলো শুতে খুব চ্যালেঞ্জ জায়গা থেকে আমি প্রচার করার চেষ্টা করেছিলাম, এবং আই ফেস, এগুলো হয়তো আমার লিসনার কখনোই জানে না, আই ফেস হিউজ ডিফিকাল্টিস। যখন আমার প্রথম বইটা পাবলিশড হয় সেটা আমার কিন্তু একটা বড় ধরনের ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের সমাজে এই বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করি, আমরা ঢেকে রাখতে চাই, আমরা মনে করি এটা একটা ট্যাবু, এটা সমাজে 8-10 জন মানুষের সামনে এটা নিয়ে আলোচনা করা যায় না। একটু চিন্তা করে দেখবেন, আলোচনা করা যায় না এটা কোন অর্থে? যদি বিষয়টা নিয়ে সুরসুরি দেওয়া হয়, যদি বিষয়টা নিয়ে এমনভাবে বলা হয় যে এটা এমনভাবে প্রেজেন্ট করা উচিত যেটা সেটা রগরগা বিষয়, এবং সেটা শুনে আরও কারোর মধ্যে এই ধরনের পাশবিক বা সে আসলে এন্টারটেনমেন্টের জায়গা থেকে নিয়ে এটাকে মজা হিসেবে নিলে বিষয়টা, তখনই একটা প্রশ্ন আসে। কিন্তু যদি বিষয়টা লেসেনের জায়গা থেকে আসে, একটা সামাজিক শিক্ষার জায়গা থেকে আসে, যে একটা পুরুষ সে 37 বছর বয়সে, আমিও হতে পারি, আপনিও হতে পারি, বা যেই ছেলেটা ওনার জীবনে এসেছে সেটা হয়েছেই, যে তারা যেন কখনো এরকম অমানবিক না হয়। এবং নট অনলি দিস, একটা মেয়ে যখন 13 বছরে থাকে তাকে পরিবারে এত বড় সাপোর্টের জায়গা থেকে বাবা এত ভালোবাসতো, তার জায়গাটা থেকেও কোনো একটা সাময়িক সমস্যা সমাধান করবার জন্য বা যাই হোক না কেন শেষ পর্যন্ত যে রাজি হয়েছে, এরকম এক ধরনের জবাই করা, আমি বলবো যে একটা মেয়েকে শুধু শারীরিকভাবে হয়তো সে যেই প্রবলেমটা ফেস করেছে ওই রাতে, সেটা হয়তো সে ধীরে ধীরে রিকভার করবে, কিন্তু সারা জীবনের জন্য সে যে মেন্টালি ওই জিনিসটাকে ভয়ানক রকমভাবে একটা বাজে জায়গায় বাজেভাবে চিন্তা করে শুরু করলো মানুষের জৈবিক চাহিদার জায়গাটাতে, এটাতে একটা মানুষের থিঙ্কিংটাকে জবাই করে দেয়, তাই না? এবং এইটা কত ভয়ানক রকমের অপরাধ, কত ভয়ানক রকমের ভুল। এবং আমাদের এই জায়গাটাতে আমাদের অনেক বেশি পরিমাণে বড় যারা আছে, সিনিয়র যারা আছে, তাদের বোঝা উচিত। প্রথম কথা হচ্ছে লিগালি যদি আমি তাহলে বিয়েটা বৈধ ছিল না, কারণ সরকার কিন্তু আমরা যতটি জানি যে 18-র নিচে বিয়ে দেওয়া পারমিট করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানসিকভাবে সে পরিপক্ক ছিল না,
তৃতীয় কথা হচ্ছে যে যদিও বা বিয়েটা হলো তাহলে তাকে যে একটি প্রপার এডুকেশন দেয়া, যে এই বিষয়টা হচ্ছে এরকম প্রপারভাবে বড় করা, ভাবে নার্চার করা, সেটার মারাত্মক রকমের অভাব ছিল। ঘটনা এখানে শেষ হয়ে যায় নাই, ঘটনা কিন্তু এখানে শুরু হলো। কারণ বাংলাদেশে অনেক মেয়ের জীবনে এরকম দুর্ধর্ষ রাত আসে এবং এই রাতগুলো সারাটা জীবনের জন্যে তাকে বেদনার স্মৃতি, তাকে সারাটা জীবনের জন্য একটা ভয়ঙ্কর রকমের মোমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যায়। আমরা এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না, আমরা এগুলো নিয়ে কথা বলি না, আমরা এগুলো নিয়ে কথা বলাটা একটা সামাজিক জায়গা থেকে ট্যাবু মনে করি। এই ট্যাবুর ধাক্কায় কত কত মেয়ের জীবন, কত কত মানুষের জীবন, কত কত সংসার জীবন নরকে পরিণত হয়েছে, সে খবর অনেকেই আমরা রাখি না, রাখার প্রয়োজন মনে করি না। বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, আই এম ডিসকাসিং অন দিস। ওকে, বলুন আপনি তারপর। একবারই নিচে তখন বলতেছে, তোমার কি মন খারাপ? আমি বলছি যে না, আমি তো কিছু নেই নাই, ঈদের দিন কি পরবো? তো বলতেছে তোমার তো অনেক ড্রেস নিয়ে আসছো, ওগুলা থেকেই পরিও, ওগুলাই তো এখনো পুরনো হয় নাই, এখন দরকার কি আছে কেনার? বলে তারপরে চুড়ি দেখলো, চুড়ি দেখে ওকে 2 মোট চুড়ি কিনে দিল 200 টাকা। এই ছিল আমার ঈদের মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এইটাই ছিল আমার শপিং। আর কোনো কিছু কিনে দেয় নাই সে আমাকে। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে তার ভাই বোনরা বলতেছে যে সবার জন্য কিনলেন, ওর জন্য কিছু নেন নাই। সে আমাকে মানে তার ফ্যামিলি থেকে আমাকে সেভ করবে কি, সে আমাকে বরঞ্চ বলতেছে যে ওরে কি কিনে দেবো, ওর বাসা থেকে আমার কি দিছে যে আমি ওরে কিনে দিব। তখন আমি বুঝলাম যে ও আচ্ছা, সে কিনে দেয় নাই, সে কিনে দেয় নাই। তো আমি আর বাসায় কিন্তু কিছু বলেনি বা বাসায় যায়ও নাই। এর মধ্যে বাসা থেকে আসলে সামর্থ্য কী ছিল, আপনার ফ্যামিলিকে মানে কিনে দেওয়া হয়েছিল কি যে ঈদের প্রথম দিন জামাইকে কিছু কিনে দেওয়া বা এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা করেছিল চাঁদ রাতে, একবারে লাস্টের দিকে আমাদের যে শপিংটা হয়েছে তার আগে। তো তার আগে তো সে এটা বলে ফেললো প্রায় 20,000 পরে এই ঘটনা আর কি। তো একবারে চাঁদ রাতের দিন আমার ভাই একটা পাঞ্জাবি গিফট করলো তাকে, আর সে আমাকে আর কিছুই দিল না। হ্যাঁ, সে ভাবতেছে যে আমি বুঝি বাসায় জানানোর পরে তখন এটা, হ্যাঁ, তখন গিয়ে আরও খেপে গেল, যাবি নাকি বাসায় জানাইছি, তোকে ছোটো করলাম এজন্য। কিন্তু আসলে মানে সত্যি বলতে যে আমি কিচ্ছু বলি নাই, আমার মুখ দিয়ে যখন কথাই আসতো না, আমি ম্যানেজ কি করব, আমার তো কিছুই মাথায় থাকতো না তখন আমি তো পুরো মেন্টালি একটা ইয়েতে ছিলাম। তো আমার এমনও মনে হয়েছিল যে তখন মানে মাসখানিক যে সে আমাকে ফিজিক্যাল টর্চারগুলো করতো, তখন আমার এমনও মনে হয়েছিল যে আমি এক কাজ করি, বের হয়ে কোথাও চলে যাই, মানে অজানার মধ্যে সোলের কোথাও চলে যাই। যদি আব্বুর এই অবস্থা না থাকতো হয়তো আমি করতাম এটা, সত্যি কথা বলতে। একমাত্র আব্বুর কথাটা যখন মনে আসছে, চোখে ভাসছে যে আমার আব্বুর তো মরে যাবে, তখন গিয়ে এটা করতে পারিনি, না তো ঠিকই আমি বের হয়ে যেতাম। তো ঈদ আসলো, ঈদের পরের দিন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। আর তার একটা অভ্যাস ছিল যে মানে সে যে কিছু দিলে বা করলে বা আমার জন্য যদি সে 2টা টাকাও এটাও কিনে দিত, তাই না? হ্যাঁ, একটা চিন্তা করতে না, প্রত্যেকটা মোমেন্ট একটা মানুষ একটা মেয়ের সাথে একটা ছেলের সঙ্গে বসবাস করছে একটা মেয়ে, এবং তাদের স্পেশাল মোমেন্টসগুলো তার জন্য ভীতির কারণ। সে হয়তোবা তখন এরকম মানে চিন্তা করছিল যে এই স্পেশাল মোমেন্টে যেন না আসে, ওর সঙ্গে স্পেশাল টাইমটাই যেন নামে রাত না হয়। বিষয়গুলো তো এরকমই ছিল, কারণ ওর জন্য কিন্তু অনেক ভয়ানক রকমের টর্চার। হ্যাঁ, তারপর আর আমার সাথে যারা ছিল মানে ফ্যামিলি তো 2টা গিয়েছি আমরা, মানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছে আর হচ্ছে আমার চাচাতো বোনের। কিভাবে ভুলিয়ে ভালিয়ে, আমি তো তখন ফেলাও কি, আমার তো ফেলানো প্রশ্নে আসে না। আমি তখন মনে মানে হাসিও পাচ্ছে, আমি অবাক হচ্ছি যে হে কিছু কি বলতেছে, আমি নাকি তাদের ভাইকে হাফ করেছি, এই টাইপের কি কথা বলতেন, মানে আমি এখন বলতে পারবো না বুঝিয়ে। তো এগুলো বলছে, তো আমার কাছে খুব মনে হচ্ছে যে আমি কান্না করতেছি, খুব কান্না করছিলাম। তো কান্না করার পরে আমার যে হাজবেন্ড ছিল সে কেমন একটা লোক যে সে এটাও বললো না যে মাংসটা তুলে নিয়ে আসি, এটা তো একটা মানে বলতে গেলে কোরবানি দেওয়া হয়। ভাই আপনার শ্বশুর বেঁচে বলুন। এক ধরনের সিদ্ধান্তের জায়গাটা থেকে সবাই মনে করেছিল এতে মঙ্গল হবে, কিন্তু আলটিমেটলি মঙ্গল তো হয় নাই। উল্টো যেটা হয়েছে সেটা যদি জানতো আগে থেকে তাহলে কেউ এই মঙ্গলটা করতে চাইতো না। কিন্তু এগুলো কিন্তু একেবারে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে মানে আমরাও কিন্তু সবাই বুঝি যে বয়সের ডিফারেন্স থাকলে কী হতে পারে, বা এটা তো হিন্দি ফিরাল না। এখানে একটা অসম বয়সে একটা মেয়ে বা ছেলের বিয়ে হলো, তারপরে দেখা গেল যে স্বাভাবিকভাবে যাদের মোটে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। এই বিষয়গুলো তো আসলে এরকম না, জীবনটা তো আসলে এ ধরে না, তাকে সেই জায়গাটায় ঠেলে দেওয়া উচিত না। এতে দিয়ে আপনি যদি মনে করেন, বিশেষ করে বাবারা অনেক সময় মনে করে, মারা অনেক সময় মনে করে মেয়ের বিয়ে হলে যাক
হাফ ছেড়ে বাঁচলাম। এটা একটা ভয়ানক রকমের সিদ্ধান্ত, কারণ অপাত্রা যদি মেয়ে যাচ্ছে তাহলে হাফ ছেড়ে বাঁচার আসলে কোনো সুযোগ থাকে না আমার মনে হয়। এই লাইনটার সাথে বাংলাদেশের অনেক বাবা মাই পরিচিত। আজকে আমি অনেক কথা বলেছি, আমি আসলে যতটুকু বলেছি এটা অন্তর থেকেই বলেছি এবং নিজের জীবনের অভিজ্ঞতাকে অনেক সময় এখানে ইনক্লুড করে দিয়েছি, সেটা হয়তো মেনশন করিনি। আমি সবার প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি।